দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন আর ক্যাপিটাল এল হচ্ছে দৈর্ঘ্যের এই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ক্যাপিটাল এল হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। কেমন? আবার ব্যাপারটা এমন হতে পারতো, বিষয়টা এমনও হতে পারতো, সাপোজ একটা আয়তন আছে ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি আয়তন আছে, তো একটা চাপ দেওয়া হয়েছে, চাপ দিলে আয়তন সংকোচন হয়েছে। আয়তন কতটা সংকোচন হয়েছে? আমরা ধরে নিলাম স্মল ভি পরিমাণ আয়তন সংকুচিত হয়েছে। তাহলে ক্যাপিটাল ভি আয়তনে আয়তন সংকোচন হয়েছে কত? স্মল ভি। ক্যাপিটাল ভি আয়তনে আয়তন সংকুচিত হয়েছে কত? স্মল ভি। ক্যাপিটাল ভি ছিল, স্মল ভি পরিমাণ সংকোচন হয়েছে। তাহলে ক্যাপিটাল ভি আয়তনে আয়তন সংকোচন হয়েছে স্মল ভি, তাহলে একক আয়তনে আয়তন সংকুচিত হয়েছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এইটাকে নাম হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি মানে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বা সে পরিবর্তন বৃদ্ধি কেন, হ্রাস হতে পারে। দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি এক কথায় পরিবর্তন, দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি সেটাকে এক কথায় পরিবর্তন বলা যায়। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন আয়তন বিকৃতি। তাহলে এবার দেখ, এই অনুদৈর্ঘ্য বিকৃতি হোক বা আয়তন বিকৃতি হোক, বিকৃতির একক কী হবে? বিকৃতি এককহীন। কেন এককহীন? দুটো দৈর্ঘ্যের অনুপাত বা দুটো আয়তনের অনুপাত। তাহলে আমরা কি বলবো? যে বিকৃতি বিকৃতি এককহীন, বিকৃতি এককহীন ও মাত্রাহীন। তাহলে কি বললাম? বিকৃতি এককহীন ও মাত্রাহীন। কেমন? তাহলে আমরা বেশ কয়টা টার্ম আলোচনা করে ফেললাম অলরেডি। সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, আংশিক স্থিতিস্থাপক বস্তু নিয়ে আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম স্থিতিস্থাপক সীমা নিয়ে, আমরা জানলাম বিকৃতি সম্পর্কে এবং অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি। আফটারঅল বিকৃতি কিন্তু এককহীন এবং মাত্রাহীন, এককহীন এবং মাত্রাহীন। তাহলে আমরা 6 নম্বর টার্ম জানলাম বিকৃতি। এবার 7 নম্বর বলবো। 7 নম্বর হলো 7 নম্বর পীড়ন। এই বিকৃতি 6 নম্বর পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্ট পীড়ন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এবার 7 নম্বর পয়েন্ট পীড়ন। পীড়ন, সে পীড়নটা কি? সাপোজ এটা একটা দণ্ড, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন একে এফ বল দেওয়া হলো, এফ বল দিয়ে টানা হলো। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এফ বল দিয়ে টানা হয়েছে। টানলে কী হবে? দেখ, সাপোজ ছিল ক্যাপিটাল এল, বুঝলি? ক্যাপিটাল এল ছিল আর স্মল এল পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে। এখন এই যে ক্ষেত্রফল এ, যখনই এফ বল দিয়ে টানা হয়েছে তখনই নিউটনের থার্ড ল অনুযায়ী এর ভিতরে একটা পাল্টা বাধা বল, প্রতিক্রিয়া বল তৈরি হলো। নিউটনের থার্ড ল অনুযায়ী একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়েছে। তাহলে এটা, এই এফটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল, এই এফটা হলো প্রযুক্ত বল, প্রযুক্ত বল। আর এই এফটা হচ্ছে প্রতিক্রিয়া বল, বাধা বল, প্রতিক্রিয়া বা বাধা বল, মানে বাধা দিচ্ছে।
কোনো বস্তুকে, তাহলে এই বস্তুকে যখন আমি এফ বল দিয়ে টানছি তখন এই বস্তুর দৈর্ঘ্য টানছি, এই বস্তুর মধ্যেই নিউটনের থার্ড ল অনুযায়ী একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়েছে, প্রতিক্রিয়া বল বা বাধা বল। তাহলে যখনই, তাহলে আবার বলছি, যখন বল এফ বল দেওয়া দিয়ে টানা হয়েছে এই বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বল, একটা এই যে প্রতিক্রিয়া বল বা বাধা বল প্রযুক্ত হয়েছে, বাধা বল কাজ করছে নিউটনের থার্ড ল অনুযায়ী। এই বল আর এই বল সমান। তাহলে এই যে বাধা বলের জন্য আমরা কি করি, এবার দেখ এই বস্তুকে টানছি বল দিয়ে যত টানছি তত ভিতরে বাধা বলও বাড়ছে। এবার এই বলটা যেই অফ করে দেব, এই বস্তুটাকে টানতে টানতে যেই অফ মানে ছেড়ে দিলাম, এই বস্তু আগের জায়গায় ফিরে যায়। কার জন্য জানিস? এই বাধা বলের জন্য। এই বাধা বল বস্তুটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এই আগের জায়গায় ফিরে যাওয়ার যে ধর্ম, সেই ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য দায়ী কে? এই বাধা বল। তাহলে আমি এই বস্তুকে টানলাম, টেনে যেই ছেড়ে দিয়েছি, এই বাধা বলেই বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এই বাধা বল ধর এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বাধা বল এফ। তাহলে আমি যদি বলি যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বাধা বল হচ্ছে এফ, এই যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বাধা বল এফ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বাধা বল এফ বাই এ। আর এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বাধা বল সেটাকেই আমরা বলছি পীড়ন। তাহলে পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ, অর্থাৎ পীড়ন ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল, বাধা বল বাই ক্ষেত্রফল। পীড়ন ইকুয়ালস টু বাধা বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়নের একক কী হবে বল? বিকৃতির তো করে একক ছিল না, কিন্তু পীড়নের একক আছে। পীড়নের একক কী হবে? বলের একক বাই ক্ষেত্রফলের একক। তো বলের একক নিউটন পার মিটার স্কোয়ার, এটা এসআই পদ্ধতিতে। আর সিজিএসে হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস। তাহলে পীড়নের একক যা চাপের একক তাই নিউটন পার মিটার স্কোয়ার বাই আরেকটা নাম বলা যেতে পারে পাস্কেল, বলা যেতে পারে পাস্কেল। আর সিজিএস হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। মাত্রা কী হবে? পীড়নের মাত্রা কী হবে? এই যে বলের মাত্রা এম এল টি রিভার্স টু ডিভাইডেড বাই এল স্কোয়ার। এম এল টি রিভার্স টু বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে কী পেলাম বল? এম এল ইনভার্স টি রিভার্স টু, এম এল ইনভার্স টি রিভার্স টু। তাহলে আমরা পীড়ন সম্পর্কে জানলাম যে এই যে প্রতি একক ক্ষেত্রফলে, তাহলে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয় নিউটনের থার্ড ল অনুযায়ী, এবং বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বাধা বল বা প্রতিক্রিয়া বল তাকেই বলা হয় পীড়ন। পীড়নের একক জানলাম, পীড়নের মাত্রা জানলাম। কেমন? তাহলে 7 নম্বর পয়েন্ট হলো আমাদের পীড়ন। কেমন? 8 নম্বর, হচ্ছে অভিলম্ব পীড়ন। আর 9 নম্বর হচ্ছে স্পর্শকীয় পীড়ন। অভিলম্ব পীড়ন মানে অভিলম্ব পীড়ন হচ্ছে অভিলম্ব বল বাই ক্ষেত্রফল। বল কিন্তু অভিলম্ব বল মানে কীরকম? আমি এই বস্তুটাকে এইভাবে টানছি, কোনো তলের উপর প্রযুক্ত লম্বভাবে যে বল তাকে অভিলম্ব বল বলে। ধর এই একটা তল, এই তলে যখন আমি এইভাবে এই তলের সঙ্গে লম্বভাবে টানছি, তলটা তো এমন, এই যেমনভাবে তলটা তার সঙ্গে যখন লম্বভাবে বল দিচ্ছি সেটা হচ্ছে অভিলম্ব বল। ঠিক আছে? একটা তলের সঙ্গে লম্বভাবে বল, সেটা হচ্ছে অভিলম্ব বল। আমি যদি এটাকে যদি এই তলটা তো এরকম, এই যে এমন তল, তো আমি যদি এইভাবে বল দিই সেটা হচ্ছে অভিলম্ব বল। অভিলম্ব বল বাই ক্ষেত্রফল মানে অভিলম্ব পীড়ন। তাই অভিলম্ব পীড়ন মানে অভিলম্ব বল বাই ক্ষেত্রফল। অভিলম্ব বল বাই ক্ষেত্রফল।
অবিলম্ব বল বাই ক্ষেত্র বল মানে হচ্ছে অবিলম্ব পীড়ন। আর স্পর্শকীয় পীড়ন সে কি জিনিস? স্পর্শকীয় পীড়ন সেটা কি? স্পর্শকীয় পীড়ন মানে এই স্পর্শকীয় পীড়ন হচ্ছে স্পর্শকীয় বল বাই ক্ষেত্রফল। স্পর্শকীয় পীড়ন এটা হচ্ছে স্পর্শকীয় বল বাই ক্ষেত্রফল। স্পর্শকীয় বল মানে কীরকম? স্পর্শক বরাবর মনে কর এই তো গালটা এখানে এইভাবে মারা হয় তাহলে অবিলম্ব বল, কিন্তু এইভাবে যদি বলা হয় তো স্পর্শকীয় বল। এইটা যদি এইভাবে টানা হয় তাহলে অবিলম্ব বল, কিন্তু বল দিচ্ছি দেখ এরমভাবে, তার এই বস্তুটা এরকম আছে তো আমি এরকমভাবে টানলে অবিলম্ব বল, আর যদি এরমভাবে বল দিই এই, এটা হচ্ছে স্পর্শকীয় বল। তো বল বাই ক্ষেত্রফল পীড়ন, অবিলম্ব বল বাই ক্ষেত্রফল অবিলম্ব পীড়ন, স্পর্শকীয় বল বাই ক্ষেত্রফল মানে স্পর্শকীয় পীড়ন। কেমন? 10 নম্বর অসহ ভার এবং অসহ পীড়ন। তাহলে 10 নম্বর অসহ ভার, আর 11 নম্বর হচ্ছে অসহ পীড়ন। অসহ ভার কি? আমি একটা এই তার নিয়ে তারের নিচে একটা 1 কেজি চাপিয়ে দিলাম, দেখলাম তারটা টান টান হয়েছে। 2 কেজি চাপিয়ে দিলাম, তারটা একটু প্রসারিত হলো। 3 কেজি চাপিয়ে দিলাম, তারটা একটু প্রসারিত হলো। আমি ছাদে একটা তার টানিয়ে তার নিচে 1 কেজি 2 কেজি হয়ে বাটকা চাপাতে আছি। তো 1 কেজি 2 কেজি 3 কেজি হয়ে চাপাচ্ছি, তারটা আস্তে আস্তে লম্বা হচ্ছে, হতে হতে দেখা যাচ্ছে 5 কেজি, তখন তারটা লম্বা একদম মানে ম্যাক্সিমাম হয়েছে। এবার 5 কেজির পরে আর 1 গ্রাম চাপিয়ে দিলেও তারটা এবার ছিঁড়ে পড়বে। তাহলে এই 5 কেজি যখন চাপিয়েছি ও অসহ ভার, মানে অসহ মানে কি আর সহ্য করতে পারছে না, অসহ। 5 কেজি চাপানোর পরে তারপরে জাস্ট ছেঁড়ার পূর্ব মুহূর্ত, তখনও তারটা ছেড়ে নি। যে পরিমাণ ভার চাপালে বস্তুটি ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়, তখনও ছেড়ে নি কিন্তু ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়, সেই পরিমাণ ভার হচ্ছে অসহ ভার। আর ওই অবস্থায় যে পীড়ন সেটার নাম অসহ পীড়ন। অসহ ভার, তাহলে অসহ পীড়ন মানে কি হবে? অসহ ভার বাই ক্ষেত্রফল। অসহ ভার বাই ক্ষেত্রফল কি বললাম? যে পরিমাণ ভার চাপালে বস্তু ছিঁড়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয় সেটা অসহ ভার, আর ওই অবস্থায় যে পীড়ন তার নাম অসহ পীড়ন। বোঝা গেছে? তা যাই হোক, আমরা আজকে তাহলে আজ ক্লাসে আমরা কী করলাম? আজ ক্লাসে আমরা পদার্থের একটি সাধারণ ধর্ম, জেনারেল প্রপার্টি অফ ম্যাটার, সেটা হলো ইলাস্টিসিটি। সেই ইলাস্টিসিটি বিষয়ে অবগত হলাম। ইলাস্টিসিটি কী সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে, এবং কিছু বেসিক টার্ম ইলাস্টিসিটি এই চ্যাপ্টারটি অধ্যয়ন করতে হলে এই চ্যাপ্টারটি মানে টোটাল আলোচনা প্রসঙ্গে কিছু শব্দ উঠে আসবে, যে শব্দগুলোর আমাদের সম্পর্কে স্পষ্ট আইডিয়া না থাকলে ইলাস্টিসিটি এই চ্যাপ্টারটির আলোচনা ঠিকঠাক বোধগম্য হবে না। সেই সকল কিছু শব্দ, এরকম 11টি শব্দ নিয়ে আমরা আলোচনা করলাম। 11টা টার্ম নিয়ে আমরা আলোচনা করলাম এক এক করে, এবং এই টার্মগুলোর উপর আলোচনা করার পর আমরা ইলাস্টিসিটি সেই চ্যাপ্টারটির মূল অংশে মূল আলোচনায় প্রবেশ করতে পারবো। অর্থাৎ এক কথায় ইলাস্টিসিটি এই চ্যাপ্টারটির মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে কিছু টার্ম সম্পর্কে আমরা অবগত হলাম, যেটা কিনা ওই ইলাস্টিসিটির মূল আলোচনা বুঝতে একান্তই সহায়ক হবে। তো যাই হোক, আমরা আজ ক্লাস এখানে শেষ করছি। সকলকেই শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।